বহুদিন আগে এক সুবিশাল জনপদ থেকে অনেক দূরে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে আহম্মদ নামে এক অভাবী কৃষক তার স্ত্রী ফাতেমা এবং সামান্য সম্পদ নিয়ে কোনো মতে জীবনযাপন করত। আহম্মদ কঠোর পরিশ্রমী ছিল, কিন্তু দারিদ্রতা তার পিছু ছাড়ত না। তার কুঁড়েঘরের পেছনে এক টুকরো জমি ছিল, যা সে পরম যত্নে একটি ছোট্ট বাগান তৈরি করেছিল। আহম্মদ আশা করেছিল এই বাগান হয়তো তাদের ভাগ্যের কিছুটা পরিবর্তন আনবে। সে সেই জমিতে বেগুন চারা রোপণ করল, দিন রাত জল দিল আর পরিচর্যা করল। কিন্তু বিধির বিধান, সমস্ত চারা বড় হলো, ফুল ধরল, অথচ কোনো ফল এলো না। কেবল একটি মাত্র চারাতে দেখা গেল একটি বিস্ময়কর বিশাল বেগুন। বেগুনটি এমন ছিল যেন তা এক জাদু বাস্তবতার প্রতিচ্ছবি। আহম্মদ তার স্ত্রীকে দেখিয়ে বিষণ্ণ মনে বলল, ফাতেমা, দেখো, এত কষ্টের পরেও মাত্র একটি ফল, এটি বিক্রি করব কি করে? থাক, এটি আমাদের নসিব, ভাগ্য মনে করে ঘরেই রাখি। এই অপ্রত্যাশিত বিশাল বেগুনটিই ছিল তাদের জীবনের এক অলৌকিক মোড়। দেখতে দেখতে সেই বিশাল বেগুনটি ক্রমশ একটি কাদুর মতো বড় হয়ে গেল। একদিন কৃষক আহম্মদ সেটিকে পেড়ে তার স্ত্রী ফাতেমার হাতে দিয়ে আসলো এবং বলল, আজ তুমি এটার তরকারি বানিয়ে নাও, আমি ক্ষেত থেকে আসছি, তারপর আমরা দুজন একসাথে বসে খাব। কৃষকের স্ত্রী ফাতেমা যেই বেগুনটা কাটতে শুরু করল, ঠিক তখনই কোথাও থেকে একটি অদ্ভুত আওয়াজ এলো, আস্তে আস্তে কাটো, আস্তে আস্তে। এটা শুনে সে ভয়ে আঁতকে উঠল আর চারপাশে তাকাতে লাগল, কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না। সে আবার বেগুনটা কাটতে লাগল। দ্বিতীয়বার সেই একই ভয়ে কাঁপানো আওয়াজ এলো, আস্তে আস্তে কাটো, আস্তে আস্তে। আহম্মদের স্ত্রী ফাতেমা মনোযোগ দিয়ে শুনল তো তার মনে হলো যে এই আওয়াজটা সেই বেগুনটার ভেতর থেকেই আসছে। তার বুক কেঁপে উঠল। সে তাড়াতাড়ি বেগুনটা ছুঁড়ে ফেলে দিল আর বাড়ি থেকে বেরিয়ে গেল। সে দৌড়াতে দৌড়াতে তার স্বামী আহম্মদের কাছে খেতে পৌঁছে গেল। আহম্মদ জিজ্ঞেস করল, আরে ফাতেমা, এভাবে কোথায় দৌড়ে আসছো? কি হয়েছে? তার স্ত্রী ফাতেমা সব ঘটনা একে একে তার স্বামীকে বলল। আহম্মদ ব্যাপারটা শুনে খুব আশ্চর্য হল। সে বলল, তোমার নিশ্চয়ই কোনো ভ্রম হয়েছে ফাতেমা। এমন কি করে হতে পারে যে বেগুনটার ভেতর থেকে আওয়াজ আসছে? আহম্মদের স্ত্রী ফাতেমা জোরালোভাবে বলল, আপনি নিজে গিয়ে দেখে নিন আহম্মদ, সেই বেগুনটা থেকেই আওয়াজ আসছে। আহম্মদ আর তার স্ত্রী ফাতেমা বাড়ি ফিরে এলো। যেই আহম্মদের স্ত্রী ফাতেমা বেগুনটা কাটতে শুরু করল, ঠিক তখনই তার মধ্যে থেকে সেই অজানা আওয়াজটি এলো, আস্তে আস্তে কাটো, আস্তে আস্তে। আহম্মদও ভীষণভাবে হয়রান হয়ে গেল এবং সে তার স্ত্রীকে বলল, ঠিক আছে, তাহলে এই বেগুনটা এবার আস্তে আস্তে কাটো ফাতেমা। আহম্মদের স্ত্রী ফাতেমা সেই বেগুনটাকে খুব যত্ন করে এবং সাবধানে কাটল। তো তার মধ্যে থেকে একটি অপরূপ সুন্দরী মেয়ে বেরিয়ে এলো। দুজন এটা দেখে হতবাক হয়ে গেল। আহম্মদের স্ত্রী ফাতেমা খুশি হয়ে বলল, আমাদের তো কোনো মেয়ে নেই, আমরা একে নিজের কাছে রেখে দিই। তখন কৃষক আহম্মদ বলল, ফাতেমা, আমরা নিজের পেটে ঠিকমতো ভরাতে পারি না, তাহলে একে কি খাওয়াবো? তার স্ত্রী ফাতেমা বলল, আমরা যা খাই একেও তাই খাওয়াবো আহম্মদ। দুজন সেই কন্যাটিকে নিজের কাছে স্নেহের সাথে রেখে দিল। যেহেতু সে বেগুন থেকে বেরিয়েছিল, তাই দুজন তার নাম বেগুনি রাখল। বেগুনিও তার এই নতুন পরিবার পেয়ে খুব খুশি হল। ধীরে ধীরে সময় গড়িয়ে গেল এবং বেগুনি এখন বড় হয়ে গিয়েছিল। সে অত্যন্ত রূপবতী ছিল। একদিন সে তার বাবা আহম্মদের সাথে খেতে কাজ করছিল। ঠিক তখনই সেই রাজ্যের সুলতান সেখান দিয়ে যাচ্ছিলেন। সুলতান বেগুনিকে দেখেই তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন। তিনি পাশে দাঁড়িয়ে থাকা একজন লোককে জিজ্ঞাসা করলেন, এই মেয়েটিকে, তাকে এত সুন্দর লাগছে কেন? সেই লোকটি উত্তর দিল, এ সেই কৃষক আহম্মদের মেয়ে, যার সাথে সে কাজ করছে। সুলতান তার মহলে ফিরে গেলেন। সুলতান বেগুনিকে বিয়ে করার পাকা সিদ্ধান্ত নিলেন। সুলতান কৃষক আহম্মদকে তার দরবারে ডেকে পাঠালেন এবং তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব রাখলেন। কৃষক আহম্মদ সুলতানকে বলল, মহারাজ, সে আমার নিজের মেয়ে নয় হুজুর। সুলতান বললেন, যা বলার আছে পরিষ্কার করে বলো আহম্মদ। কৃষক আহম্মদ সুলতানকে গোটা সত্যিটা জানাল। তখন সুলতান বললেন, আমি বেগুনিকে বিয়ে করতে চাই আহম্মদ, তাকে আমার রানী বানাতে চাই। আপনি একদম চিন্তা করবেন না,
আমি তাকে আমার চোখে মনি করে যত্নে রাখব। কৃষক আহমাদ বলল, মহারাজ, আপনি একজন সামান্য কৃষকের মেয়ের সাথে বিয়ে কেন করছেন? তখন সুলতান বললেন, আমি বেগুনির অতুলনীয় সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছি। এখন বেগুনিই আমার রানী হবে। কৃষক আহমাদের আনন্দের কোনো সীমা রইল না। সে ছুটে ছুটে নিজের বাড়ি এলো এবং সব কিছু নিজের স্ত্রী ফাতেমাকে বলল। এই কথা শুনে ফাতেমাও খুব খুশি হল। বিয়ের দিনক্ষণ ঠিক করা হলো। কৃষক আহমাদের স্ত্রী ফাতেমা বেগুনিকে রানীর মতন সাজালো আর তাকে পালকিতে বসিয়ে বিদায় দিল। নিজের কন্যাকে বিদায় দেওয়ার পর আহমাদ আর তার স্ত্রী ফাতেমা উদাস হয়ে গেল এবং দুঃখিতও ছিল, কারণ তারা আবার একা হয়ে গিয়েছিল। এদিকে রাজমহলে বেগুনিকে খুব জাঁকজমকের সাথে স্বাগত জানানো হলো। সুলতান বেগুনির সৌন্দর্যের জাদুতে দিওয়ানা হয়ে গিয়েছিল। সুলতান বেগুনির নতুন নাম রাখলেন বেগুনি সুন্দরী। পুরো মহল জুড়ে বেগুনি সুন্দরীর রূপের চর্চা হতে লাগল। সুলতানের আরও দুজন রানী ছিলেন, আয়েশা বড় রানী এবং খাদিজা ছোট রানী। কিন্তু সুলতান তিনজনের মধ্যে থেকে সবচেয়ে বেশি স্নেহ আর ভালোবাসা বেগুনি সুন্দরীকে করতেন। তিনি সারাক্ষণ তারই কাছেই থাকতেন। বেগুনি সুন্দরী যা চাইত সুলতান তার জন্য সেই জিনিসটি হাজির করতেন। সে যা ইচ্ছা করত সুলতান তাই করতেন। সুলতানের প্রথম স্ত্রী অর্থাৎ বড় রানী আয়েশার এটা বিন্দুমাত্র ভালো লাগত না। তিনি বেগুনি সুন্দরীর সৌন্দর্যে ঈর্ষান্বিত হতে লাগলেন, কারণ সুলতান এখন শুধুমাত্র তারই সাথে সময় কাটাতেন এবং বড় রানী আয়েশার দিকে মনোযোগও দিতেন না। বড় রানী আয়েশা বেগুনি সুন্দরীকে একদমই পছন্দ করতেন না। একদিন বড় রানী আয়েশা বেগুনি সুন্দরীকে বললেন, বেগুনি সুন্দরী, তুমি তো মানুষের পেট থেকে জন্ম নাওনি, তাহলে তোমার আসল প্রাণ কিসের মধ্যে আছে? বেগুনি সুন্দরী উত্তর দিল, আপা, যেমন সবার প্রাণ তাদের হৃদয় থাকে, তেমনি আমারও প্রাণ আমার হৃদয়েই আছে। বড় রানী আয়েশা বললেন, এ কেমন কথা হলো? বেগুনি সুন্দরী, তোমার জন্ম তো মানুষের পেট থেকে হয়নি, তাহলে তোমার প্রাণ হৃদয়ে কি করে থাকতে পারে? বেগুনি সুন্দরী গভীরে ভাবনায় পড়ে গেল যে বড় রানী আয়েশা তাকে এই প্রশ্নটা কেন বারবার জিজ্ঞেস করছে। বেগুনি সুন্দরী কথার মোড় ঘুরিয়ে দিল, কিন্তু বড় রানী আয়েশা পিছু ছাড়ার পাত্রী ছিলেন না। তিনি যখনই বেগুনি সুন্দরীর পাশে বসতেন এই একই প্রশ্ন জিজ্ঞেস করতেন। একদিন যখন বেগুনি সুন্দরী মহলের বাগানে বসে প্রকৃতির শোভা উপভোগ করছিল, তখন বড় রানী আয়েশা তার কাছে গেলেন আর কথার ফাঁকে আবার জিজ্ঞেস করতে লাগলেন, বলো না বেগুনি সুন্দরী, তোমার প্রাণ ঠিক কিসের মধ্যে আছে? বেগুনি সুন্দরী বিরক্ত হয়ে বলল, আপা, তুমি আমার প্রাণের রহস্যের পেছনে কেন পড়ে আছো? বড় রানী আয়েশা বললেন, বেগুনি সুন্দরী, আমি তোমার প্রাণের পেছনে পড়িনি। হয়তো তোমার এই ব্যাপারে জ্ঞান নেই, কারণ তুমি একজন সাধারণ কৃষকের মেয়ে, কিন্তু আমাদের রাজপরিবারের অনেক শত্রু থাকে। শুধু এই কারণেই আমি তোমাকে সতর্ক করতে চাইছি। যদি তুমি আমাকে বলে দাও যে তোমার প্রাণ কিসে আছে, তাহলে বিপদে আমি তোমার রক্ষা করতে পারবো। শুধু এই কারণেই আমি তোমাকে বারবারই প্রশ্নটা জিজ্ঞেস করি। বেগুনি সুন্দরী একটু নরম হয়ে বলল, বড় রানী, সময় এলে আমি আপনাকে সব জানিয়ে দেব। বড় রানী আয়েশা বললেন, বেগুনি সুন্দরী, তুমি এটা ভুলে যেও না, তুমি আমাকে কথা দিয়েছ, এখন তোমাকে বলতেই হবে। বেগুনি সুন্দরী বলল, হ্যাঁ বড় রানী, ঠিক সময় আমি তোমাকে সব বলে দেব। বেগুনি সুন্দরী মনে মনে এইটা ভাবছিল যে বড় রানী আয়েশা তার প্রাণের রহস্য কেন জানতে চাইছে। একদিন বেগুনি সুন্দরী সুলতানকে বলল, মহারাজ, যদি আমি মরে যাই তো আমার শরীরটা জ্বালিয়ে দেবেন না। এতটুকু শুনে সুলতান বেগুনি সুন্দরীর ঠোঁটে হাত রেখে দিয়ে বললেন, বেগুনি সুন্দরী, এ কেমন অমঙ্গলের কথা বলছো? বেগুনি সুন্দরী সুলতানকে বলল, মহারাজ, মৃত্যু তো একদিন সবারই হবে, তাই আজ আমি আপনাকে সব কিছু জানিয়ে দিতে চাই। বেগুনি সুন্দরী বলল, যদি আমি মরে যাই তো আমার শরীরটা জ্বালিয়ে দেবেন না, বরং একটি বিশাল মহল বানিয়ে দেবেন, যার উঠোনে আমার দেহ রেখে দেবেন এবং একটি সুন্দর বাগানও বানিয়ে দেবেন। মহলের চারপাশে উঁচু উঁচু দেওয়াল বানিয়ে দেবেন, যাতে তার ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। সুলতান বেগুনি সুন্দরীকে চুপ করিয়ে দিয়ে বললেন, চুপ হয়ে যাও রানী, এ কেমন অশুভ কথা বলছো? রানী বললেন, হ্যাঁ মহারাজ, আমি এখনকার জন্য চুপ হয়ে যাই, শুধু একটা শেষ কথা আরও বলতে চাই। আপনি সেই মহলে অনেক খাদ্যশস্যও রাখিয়ে দেবেন, আর বাকি সব দরকারি জিনিসও। সুলতান বিরক্ত হয়ে বললেন, তুমি চুপ হয়ে যাও বেগুনি সুন্দরী। বেগুনি সুন্দরী একদমই চুপ হয়ে গেল। তারপর একদিন খবর পাওয়া গেল যে বেগুনি সুন্দরী মা হতে চলেছে, এবং এই কথা পুরো মহলে ছড়িয়ে গেল। পুরো রাজ্য জুড়ে খুশির বন্যা দৌড়ালো।
এটা সুলতানের প্রথম সন্তান ছিল, কারণ সুলতানের দুজন রানীরই কোনো বাচ্চা হয়নি। সুলতান খুব খুশি হলেন। তিনি পুরো শহরে উপহার বিতরণ করালেন, আর বেগুনি সুন্দরীকে আগের থেকেও বেশি ভালোবাসতে লাগলেন। বড় রানী আয়েশার ঈর্ষা আরও বেড়ে গেল। তিনি বেগুনি সুন্দরীকে আরও বেশি ঘৃণা করতে লাগলেন। কিছুদিন পার হল। একদিন বড় রানী আয়েশা আবার বেগুনি সুন্দরীকে জিজ্ঞেস করলেন, বেগুনি সুন্দরী, আজ তো তোমাকে বলতেই হবে যে তোমার প্রাণ কিসের মধ্যে থাকে। এখন তুমি মিথ্যে বলতে পারো না, তুমি মা হতে চলেছ। যদি তুমি মিথ্যে বলো তো এর খারাপ প্রভাব তোমার বাচ্চার ওপর পড়বে, আর যদি তুমি তাতেও না বলো তো আমি পুরো শহরে ঢোল পিটিয়ে দেব যে ছোট রানী মিথ্যেবাদী। বেগুনি সুন্দরী বলল, আপা, আমি তোমাকে আমার সত্যিটা বাচ্চা হওয়ার পর জানিয়ে দেব। কিন্তু বড় রানী আয়েশা কোথায় মানতে রাজি ছিলেন। তিনি বেগুনি সুন্দরীর পিছনে লেগে রইলেন, তাকে হুমকি দিতে লাগলেন। অগত্যা বেগুনি সুন্দরী তাকে নিজের সব সত্যিটা বলে দিল। বেগুনি সুন্দরী বলল, আমার বাবার বাড়িতে যে বাগানটা আছে তাতে একটি কুয়ো আছে। সেই কুয়োতে একটি কাঠের সিন্দুক আছে। সেই সিন্দুকে একটি কৌটো রাখা আছে। সেই কৌটোর মধ্যে একটি মালা আছে। সেই মালায় আমার প্রাণ থাকে। বড় রানী আয়েশা বললেন, তোমার প্রাণ তো খুব সুরক্ষিত জায়গায় আছে বেগুনি সুন্দরী। আমাদের মানুষদের দেখো, যে কেউ সহজেই মেরে ফেলতে পারে। এতটুকু বলে বড় রানী আয়েশা উঠে দাঁড়ালেন আর বললেন, তুমি সব সময় সুখে থাকো বেগুনি সুন্দরী। এতটুকু বলে বড় রানী আয়েশা সেখান থেকে চলে গেলেন, আর মনে মনে খুব খুশি হলেন, কারণ তিনি যাকে এত ঘৃণা করতেন তার প্রাণ এখন তার কবজায় আছে। বড় রানী আয়েশা নিজের ঘরে গেলেন আর নিজের দাসীকে বললেন, একজন ডুবুরিকে ডেকে আনো। দাসী ডুবুরিকে নিয়ে এলো এবং বড় রানী আয়েশা তাকে বললেন, তুমি বেগুনি সুন্দরীর বাবার বাড়ি যাও এবং সেখানে একটি বাগান আছে, তাতে একটি কুয়ো আছে। কুয়োতে একটি কাঠের সিন্দুক আছে। সেই সিন্দুক থেকে সেই কৌটোটা বার করে আমার কাছে নিয়ে এসো। যদি তুমি আমার এই কাজটা করে দাও তো আমি তোমাকে ৫,০০০ স্বর্ণমুদ্রা দেব। ডুবুরি বেগুনি সুন্দরীর বাবার বাড়িতে গেল এবং কুয়ো থেকে সেই সিন্দুকটা বাইরে বার করে তার মধ্যে থেকে সেই কৌটোটা বের করে নিল। কৌটোটা বের করতেই বেগুনি সুন্দরীর শারীরিক অবস্থা খারাপ হয়ে গেল। ডুবুরি রাজমহলে এসে সেই কৌটোটা বড় রানী আয়েশাকে দিয়ে দিল। বড় রানী আয়েশা সেই ডুবুরিকে ৫,০০০ স্বর্ণমুদ্রার বদলে ১,০০০ স্বর্ণমুদ্রা দিয়ে দিলেন। এদিকে বেগুনি সুন্দরীর তবিয়ত বিগড়ে যেতে থাকে এবং বড় রানী আয়েশা সেই কৌটোটা খুলে তার মধ্যে রাখা মালাটা নিজের গলায় পরলেন আর উন্মাদদের মতো হাসতে লাগলেন, কারণ তিনি যার প্রতি এত ঘৃণা পোষণ করতেন তার প্রাণ এখন তার কবজায়। বেগুনি সুন্দরীর শ্বাস প্রশ্বাস ওপর নিচে হতে লাগল এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। সুলতান বেগুনি সুন্দরীর নিথর দেহটা কোলে নিয়ে বসেছিলেন এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। পুরো রাজমহলে গভীর শোক ছড়িয়ে গেল। সুলতানের মন্ত্রী সুলতানকে বললেন, ছোট রানী বেগুনি সুন্দরীর শেষ কৃত্যের সময় হয়ে গিয়েছে। তখন সুলতান নিজের মন্ত্রীকে বললেন, শহরের বাইরে একটি আলাদা মহল বানাও এবং সেখানে উঠোনে বাগান তৈরি করে বেগুনি সুন্দরীর দেহ সিংহাসন সমেত সেখানে রেখে দাও। এটা বেগুনি সুন্দরীর শেষ ইচ্ছা ছিল। মন্ত্রী সুলতানের কথা শুনে বিস্মিত হয়ে গেল এবং বলল, মহারাজ, আমার মনে হয় ছোট রানী বেগুনি সুন্দরীর শরীরটা জ্বালিয়ে দেওয়া বেশি সঠিক হবে। তখন সুলতান মন্ত্রীকে আদেশ দিলেন যে তার আজ্ঞা যেন পালন করা হয়, এবং সুলতান সেই সব কিছু করতে বললেন যা বেগুনি সুন্দরী সুলতানকে বলে গিয়েছিল। মহলে সব দরকারি জিনিসপত্র রাখিয়ে দেওয়া হলো। মহলটা তৈরি হয়ে পুরোপুরি প্রস্তুত হয়ে গেল এবং বেগুনি সুন্দরীর দেহ সিংহাসন সমেত সেখানে রাখা হলো। মহলের চারদিকে উঁচু উঁচু দেয়াল বানিয়ে দেওয়া হলো যাতে তার ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। এখন সুলতান বেগুনি সুন্দরীর স্মৃতিতে খুবই দুঃখী থাকতে লাগলেন। একদিন সুলতান ভাবলেন, বেগুনি সুন্দরী তার শরীরের শেষকৃত্য করতে কেন মানা করে গিয়েছিল।
সে কি কখনো ফিরে আসবে? কিন্তু তারপর সুলতান নিজের মনকে বোঝালেন যে মৃত মানুষ কখনো ফিরে আসে না। সুলতান বেগুনি সুন্দরীর শ্রমণে সেই মহলের চারপাশে প্রায়ই ঘোরাফেরা করতেন। একদিন সুলতান সেই মহলের ভেতর থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনলেন। সুলতান অবাক হয়ে গেলেন যে এই বাচ্চাটা সেই মহলে কি করে এলো। সুলতান এটা দেখার জন্য সেই মহলের ভেতরে চলে গেলেন। সুলতান দেখলেন বেগুনি সুন্দরীর শরীর নিথর পড়ে আছে আর একটি ছোট্ট বাচ্চা তার পাশে বসে কাঁদছে। সুলতান সেই বাচ্চাটার কাছে গেলেন আর তাকে নিজের কোলে তুলে নিলেন। সুলতানের কোলে আসতেই সেই বাচ্চাটা চুপ হয়ে গেল এবং কিছুক্ষণ পর সে সুলতানের কোলেই ঘুমিয়ে পড়ল। সুলতান সেই বাচ্চাটাকে বেগুনি সুন্দরীর কাছে নিয়ে এসে সেখান থেকে ফিরে এলেন। পরের দিন যখন সুলতান সেই বাচ্চাটার সাথে দেখা করতে গেলেন তো তার জন্য একটি নতুন খেলনা নিয়ে গেলেন। সুলতান সেই বাচ্চাটার সাথে খেলছিলেন এবং তারপর সন্ধ্যা হতেই সেই বাচ্চাটাকে বেগুনি সুন্দরীর পাশে শুইয়ে দিয়ে ফিরে এলেন। এভাবেই যখন সুলতান সেই বাচ্চাটার সাথে দেখা করার জন্য যেতেন তো বাচ্চাটার জন্য অনেক খেলনা আর খাবারের জিনিস নিয়ে যেতেন, তাকে নিজের হাতে খাওয়াতেন এবং তারপর ঘুম পাড়িয়ে দেওয়ার পর বেগুনি সুন্দরীর কাছে ছেড়ে আসতেন। ধীরে ধীরে সময় গড়িয়ে গেল এবং সেই বাচ্চাটাও বড় হতে লাগল। এখন সেই বাচ্চাটা কথা বলতে পারত। একদিন যখন সুলতান সেই বাচ্চাটার সাথে খেলছিলেন তখন সুলতান সেই বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন, বেটা, যে শুয়ে আছে সে তোমার কে হয়? বাচ্চাটা একটি মিষ্টি স্বরে বলল, মা। সুলতান আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি বুঝতে পারলেন যে এটা বেগুনি সুন্দরীরই বাচ্চা। সুলতান সেই বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন, বেটা, তোমাকে রোজ কে খাবার খাওয়ায়? সেই বাচ্চাটা বলল, মা। সুলতান বেগুনি সুন্দরীর দিকে তাকাতে লাগলেন, কিন্তু বেগুনি সুন্দরী সেই অবস্থাতেই শুয়েছিল যে অবস্থায় সুলতান আর তার মন্ত্রী তাকে ছেড়ে গিয়েছিল। সুলতানের খুবই অবাক লাগছিল। তারপর সুলতান সেই বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন, তোমার মা কখন ওঠেন? বাচ্চাটা বলল, রাতে। সুলতান বাচ্চাটাকে বললেন, বেটা, আজ রাতে যখন তোমার মা উঠবেন তো তুমি মাকেই প্রশ্নটা জিজ্ঞেস করবে যে তিনি রাতেই কেন ওঠেন, দিনে কেন শুয়ে থাকেন। এতটুকু বলে সুলতান সেই বাচ্চাটাকে বেগুনি সুন্দরীর পাশে শুইয়ে দিয়ে চলে এলেন। রাত হয়ে গেল, বেগুনি সুন্দরী উঠে পড়ল। যেই বেগুনি সুন্দরী নিজের বাচ্চাটাকে খাবার খাওয়ানোর জন্য এগিয়ে গেল, বাচ্চাটা বলল, মা, আমার পেট ভরা আছে। বেগুনি সুন্দরী আশ্চর্য হয়ে গেল যে এই মহলে তো কেউ আসতে পারে না, তাহলে আমার বাচ্চাটাকে কে খাবার খাইয়ে গেল? বেগুনি সুন্দরী বাচ্চাটাকে বলল, বেটা, তোমার পেট কি করে ভরা আছে? তোমাকে কে খাবার খাইয়ে গেল? বাচ্চাটা বলল, সুলতান এসেছিলেন আর তিনি রোজ আসেন, আমার জন্য অনেক খেলনা আর মিষ্টি নিয়ে আসেন, আমি তার সাথে খুব খেলি। তারপর বাচ্চাটা বেগুনি সুন্দরীকে বলল, মা, সুলতান একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন। বেগুনি সুন্দরী বলল, জিজ্ঞেস করো বেটা। বাচ্চাটা বলতে লাগলো যে আপনি রাতেই কেন ওঠেন, দিনে কেন শুয়ে থাকেন? বেগুনি সুন্দরী বুঝতে পারল যে সুলতান সব সত্যিটা জানতে চান। সে ভাবল সব সত্যিটা জানিয়ে দেওয়ার সঠিক সময় এসে গিয়েছে। সে নিজের ছেলেকে বলল, বেটা, কাল যখন সুলতান আসেন তাকে বলো যে বড় রানী আয়েশা যে মালাটা নিজের গলায় পরে আছেন তাতেই আমার প্রাণ থাকে। দিনে বড় রানী সেই মালাটা নিজের গলায় পরে রাখেন এবং যখন রাতে শোবার সময় সেটা খুলে রাখেন তো আমি জেগে উঠি। ছেলে তার মাকে বলল, মা, আমি সুলতানকে সব জানিয়ে দেব। পরের দিন সকালে যখন সুলতান সেই বাচ্চাটার সাথে দেখা করার জন্য আসেন তো বাচ্চাটা সুলতানকে সব সত্যিটা বলে দেয়। সুলতান বুঝতে পারলেন যে বড় রানী আয়েশা বেগুনি সুন্দরীকে ঈর্ষা করতেন। সেই কারণে তিনি বেগুনি সুন্দরীর রাজ জিজ্ঞেস করলেন এবং তাকে মেরে ফেললেন। এখন সুলতান পরিকল্পনা করতে লাগলেন যে বড় রানী আয়েশার কাছ থেকে সেই মালাটা কি করে ফিরে নেওয়া যায়। এদিকে বড় রানী আয়েশা খুব খুশি ছিল, সে রাজমহলে সবার উপর রাজত্ব করছিল। এক রাতে যখন সুলতান বড় রানী আয়েশার কাছে আসেন তখন সুলতান বড় রানী আয়েশাকে বলেন, রানী, আমাকে আপনাকে একটা খুব দরকারি কথা বলতে হবে। বড় রানী আয়েশা বলেন, বলুন মহারাজ। সুলতান বলেন, আমার গভীর বন্ধুর একটি ছেলে আছে, তার মা এখন এই দুনিয়ায় নেই। সেই ছেলেটা এখনো খুব ছোট, মা ছাড়া তার লালন পালন করা আমার বন্ধুর জন্য খুব কঠিন হয়ে গিয়েছে। যদি আপনার অনুমতি থাকে তো সেই বাচ্চাটাকে আমরা মহলে নিয়ে আসি। বড় রানী আয়েশা বলেন, নিশ্চয়ই, আমাদের আপনার বন্ধু সাহায্য করা উচিত
এবং তাছাড়া আমাদের কোনো সন্তান নেই, তো আমরা সেই বাচ্চাটাকে কিছুদিনের জন্য নিজের কাছেই রেখে দিই। পরের দিন যখন সুলতান বাচ্চাটার সাথে দেখা করতে যান, তো তাকে বুঝিয়ে দেন যে যেই বড় রানী আয়েশা তোমাকে কোলে তুলবেন, তুমি বড় রানীর গলায় যে মালাটা পরা আছে সেটা ধরে কাঁদতে শুরু করবে এবং ততক্ষণ চুপ হবে না যতক্ষণ না বড় রানী তোমাকে সেই মালাটা দিয়ে দেন। সুলতান বাচ্চাটাকে মহলে নিয়ে আসেন। সব মানুষ সেই বাচ্চাটাকে খুব আদর করে। একদিন বড় রানী আয়েশা সেই বাচ্চাটাকে কোলে নিয়ে বসেছিলেন। হঠাৎ বাচ্চাটা সেই মালাটা ধরে কাঁদতে শুরু করল। বড় রানী আয়েশা খুব চেষ্টা করেন, নানা ধরনের খেলনা এনে রাখেন, কিন্তু সেই বাচ্চাটা চুপ হওয়ার নামই নেয় না। হঠাৎ করে বড় রানী আয়েশার ঘরে সুলতান এসে যান এবং জিজ্ঞেস করেন, বড় রানী, এই বাচ্চাটা কেন কাঁদছে? বড় রানী আয়েশা বলেন, মহারাজ, এই বাচ্চাটার এই মালাটা চাই। তখন সুলতান বলেন, তাতে কি হলো রানী? এত সামান্য জিনিসের জন্য বাচ্চা এতক্ষণ ধরে কাঁদছে, তুমি তাকে এই মালাটা কেন দিয়ে দিচ্ছ না? বড় রানী আয়েশা বলেন, মহারাজ, এই মালাটা আমি কাউকে দেব না, এটা আমার সবচেয়ে প্রিয়। সুলতান বলেন, বড় রানী, আমি তোমার জন্য এর থেকেও দামি আর ভালো গয়না এনে দেব, তুমি এই মালাটা এই বাচ্চাটাকে দিয়ে দাও। দেখো, এই বাচ্চাটা চুপ হওয়ার নাম নেয় না, যদি এর কিছু হয়ে যায় তো আমরা আমাদের বন্ধুকে কি উত্তর দেব? বড় রানী আয়েশার সেই বাচ্চাটার ওপর দয়া এলো এবং তিনি সুলতানকে বললেন, যেই এই মালাটা থেকে বাচ্চার মন ভরে যাবে, এই মালাটা আমি নিয়ে নেব। সুলতান বললেন, যেমন আপনার ঠিক মনে হয়। বড় রানী আয়েশা সেই মালাটা খুলে সেই বাচ্চাটাকে দিয়ে দেন। বাচ্চাটা খেলতে খেলতে বড় রানী আয়েশার ঘর থেকে বাইরে চলে আসে। সুলতান সেই মালাটা সেই বাচ্চাটার কাছ থেকে নিয়ে নেন এবং গিয়ে বেগুনি সুন্দরীর গলায় দিয়ে দেন। যেই সুলতান বেগুনি সুন্দরীর গলায় সেই মালাটা দেন, বেগুনি সুন্দরী উঠে বসেন। সুলতান বেগুনি সুন্দরীকে জিজ্ঞেস করেন, তোমার সাথে কি হয়েছিল? বেগুনি সুন্দরী সব ঘটনা সুলতানকে জানিয়ে দেন এবং এইটাও বলেন যে এই বাচ্চাটা আর কেউ নয়, এ সুলতানেরই বাচ্চা। সুলতান বেগুনি সুন্দরীকে বলেন, বড় রানী আয়েশা তার কাজের শাস্তি নিশ্চয়ই পাবে এবং বেগুনি সুন্দরীকে বলেন, তুমি কিছুদিনের জন্য এই মহলেই থাকো, আমি তোমাকে সঠিক সময়ে আসার পর এখান থেকে নিয়ে যাব। যখন সুলতান রাজমহলে ফিরে যাচ্ছিলেন, তো বড় রানী আয়েশা সুলতানকে ফিরে আসতে দেখে ফেলেন এবং বলেন, মহারাজ, আপনি এতক্ষণ ধরে কোথায় ছিলেন? সুলতান বললেন, আমি মন্ত্রীদের সাথে কিছু পরামর্শ করছিলাম। সুলতান বড় রানী আয়েশাকে বলেন, রানী, আমাদের শত্রুরা আমাদের উপর হামলা করতে চলেছে এবং আপনার প্রাণের বিপদ আছে। এই কারণে আমরা পরিকল্পনা করেছি যে কিছুদিনের জন্য আপনাকে সবার কাছ থেকে লুকিয়ে রাখি। বড় রানী আয়েশা সব কথা শুনে সুলতানকে বলতে লাগলেন, হ্যাঁ মহারাজ, আপনি আমাকে লুকিয়ে দিন, কারণ আমার প্রাণ আমার খুব প্রিয়। সুলতান মন্ত্রীদের বলে একটি তෑখানা বানান এবং তাতে বড় রানী আয়েশাকে রেখে দেন। সব দরকারি জিনিসপত্র তার সাথে সেই তෑখানায় রাখিয়ে দেওয়া হয়। সুলতান বড় রানী আয়েশাকে সব সত্যিটা বলেন এবং বলেন, তুমি বেগুনি সুন্দরীর সাথে যা করেছ এটা তারই শাস্তি। বড় রানী আয়েশা নিজের ভুলের ওপর পশ্চাত্তাপ হয়। এদিকে সুলতান বেগুনি সুন্দরীকে রাজমহলে নিয়ে আসেন এবং তাকে মহারানীর উপাধি দেওয়া হয়। রাজমহলে আবার আগের মতোই আনন্দ আর খুশিই ছিল। ধীরে ধীরে সময় গড়িয়ে গেল, সুলতানের ছেলে বড় হয়ে গেল। সুলতান তার রাজ্যাভিষেক করালেন এবং তাকে রাজা বানিয়ে দিলেন। বেগুনি সুন্দরী এবং সুলতান খুব খুশি থাকতেন, কারণ তাদের রাজ্যের চারদিকে শুধুমাত্র সুখ শান্তি বিরাজ করত। লোকে বলে, খারাপ কাজ যে করে তার সাথে সবসময় খারাপই হয়।